নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত 2, আহত বেশ কয়েকজন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় আজ আরও একজনের লাশ উদ্ধার। চরম বিপর্যয় এলাকাবাসী। নিত্যপণ্য ও জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি, বাড়ছে পণ্যের দাম। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার। পুনর্বাসনের উদ্যোগ না নেওয়ার অভিযোগ। জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুদেশের প্রধানমন্ত্রী বৈঠকে ঐক্যমত্য। প্রবাসীদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়। এবং 4 লেনের কাজ আর খানাখন্দের কারণে যানজট লেগেই থাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। কাজ সাময়িক বন্ধ রাখার দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় বাস উল্টে খাদে পড়ে এক শিশু সহ 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর 5:30টার দিকে মহাসড়কের সাদ্দাম মার্কেটের সামনে ঢাকা থেকে নোয়াখালীগামী 21 পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 জনের লাশ উদ্ধার করে। নিহত মাইনুল হোসেন প্রান্ত মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত 4 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ি হঠাৎ বাম দিকে টান দিছে, টান দেওয়ার পরে এই গাছটা বাড়ি খেয়েছে। বাড়ি খেয়ে গাড়িটা মাঝ রাস্তায় চলে গেছে। মাঝ রাস্তাতে আবার গাড়িটা বামে এই জায়গায় এসে পল্টি খাইছে। একটা আবার গাড়ি দিচ্ছে, আরেকটা মারা দিচ্ছে। মারা দেওয়ার মানে চাপ দিতে কন্ট্রোল না পারে আম গাছে মারা দিচ্ছে। আম গাছে দেওয়ার পরে কানো ঠেক খায় সামনে দেওয়া এই গাড়িটা চাপা দিল আর কি। চাপা দেওয়ার পরে দেখি ড্রাইভার পালাচ্ছে। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। এই নিয়ে 3 পার্বত্য জেলা চট্টগ্রাম ও কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে 143 জনে দাঁড়িয়েছে। এদিকে আবারও প্রবল বর্ষণ শুরু হওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন রাঙামাটি পাহাড়ের বাসিন্দারা। গত রাত থেকে তারা আশ্রয় কেন্দ্রমুখী হয়েছেন। জেলা সদরে আশ্রয় কেন্দ্রের সংখ্যা 6টি থেকে বাড়িয়ে 15টি করা হয়েছে। ভয়াবহ পাহাড় ধসের পর 2 দিন আবহাওয়া ভালো থাকলেও গতকাল বিকেল থেকে শুরু হয় প্রবল বর্ষণ। নতুন করে কিছু কিছু এলাকায় ছোট ছোট পাহাড় ধসে পড়ে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে বাসিন্দারা ছুটেন আশ্রয় কেন্দ্রে। সরকারিভাবে 15টি আশ্রয় কেন্দ্রে 1960 জন আশ্রয় নিয়েছে বলে বলা হলেও প্রকৃতপক্ষে এর সংখ্যা আরো অনেক বেশি। বিশেষ করে সদরের রূপনগর, নয়াপাড়া, মুন্সিপাড়া এবং ভেদভেদী এলাকার লোকজন জীবন রক্ষার্থে আশ্রয় নিয়েছেন। এদিকে সকাল থেকে 3টি পয়েন্টে 3য় দিনের মতো ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করলেও বৃষ্টির কারণে আপাতত তা বন্ধ রয়েছে। বৃষ্টি পড়তেছে, মাটি ভাঙে ভেঙে চলে যাইতেছে, সেজন্য এখান থেকে আমরা চলে আসছি ভয়ে। ভাঙতে আছে, ভাঙিয়ে সম্পূর্ণ মাটির নিচে আছে মাল সাবানা হুদ্দা। এখন আমরা থাকতে পারি না, অসহায়। আমরা কোথায় যাব? আমাদের ঘর বাড়ি সবগুলো ভেঙে গেছে। আমরা এখন বর্তমানে এখানে পত্র নিচ্ছি। ভাইটা তো মারা গেছে, আমার বুড়ো একটা মা আছে, আমার বাবু নাই। এখন যে ভাইটা লেখাপড়া করছে, আমার এই ভাইটার একটা ব্যবস্থা করে দিলে মনে করেন যে ওই 2টা ভাই বাচ্চারা আমার এই ভাইটা মানুষ করতে পারতো। মানুষ এখন খুবই আতঙ্কের মধ্যে আছে, এখনো ভাঙতে পারে। এই আতঙ্কে তারা সকাল থেকে আবারও আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছে। বৃষ্টিপাতের কারণে আপনার যে কোনো সময় আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করতেছে লোকজন। এই জন্য সবাই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসছে আশ্রয় নেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে সড়ক ও জনপদ আশ্রয় কেন্দ্রে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, দুর্যোগের কবল থেকে মুক্তি মিলছে না রাঙ্গামাটিবাসীর। অর্থাৎ দুর্যোগে যে পাহাড় ধস, সেই পাহাড় ধসে 24 ঘন্টা হয়তো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল এবং গতকাল থেকে শুরু হয়েছে আবারও প্রবল বর্ষণ। আর এই প্রবল বর্ষণের ফলে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে সাধারণ মানুষজন আবার আশ্রয় কেন্দ্রে ফিরতে শুরু করেছে। প্রথম দিকে রাঙ্গামাটি সদরে মাত্র 10টি আশ্রয় কেন্দ্র ছিল, একটি বন্ধ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে আশ্রয় কেন্দ্রের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রের সংখ্যা 17 এবং এখানে প্রায় 2500-এর বেশি লোক আশ্রয় নিয়েছে বলে কিছু
কিছুক্ষণ আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক মঞ্জুর মান্নান আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যাতে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদের সবাইকে নিরাপদে সরে আসার জন্য এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি নির্দেশ দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে গতকাল কিন্তু বিকেল থেকে শুরু হয় প্রবল বর্ষণ, এখনো সেই প্রবল বর্ষণ হচ্ছে এবং এই প্রবল বর্ষণের ফলে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি ছোট ছোট পাহাড় ধসে পড়ছে এবং কিছু কিছু বসতবাড়ি ভেঙে গেছে। এমনিতে পাহাড় ধসের কারণে ছিল গৃহহীন, বসতবাড়ি হারিয়ে তারা আশ্রয় কেন্দ্রে ছিল, কেউ কেউ হয়তো আবার বাড়ি ফিরে গিয়ে তারা বাড়িগুলো মেরামত করার চেষ্টা করছিল গত দুদিন ধরে। কিন্তু গতকাল বিকেলের পর থেকে যখন বৃষ্টি শুরু হয় তারা পুনরায় আবার আশ্রয় কেন্দ্রের মুখী হয়। আমরা দেখেছি বিশেষ করে আদিবাসী, বাঙালি সবাই কিন্তু তারা নিজ নিজ আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন আশ্রয় নিয়েছে। তবে আশ্রয় নেওয়া যারা নিয়ে আছে তাদের কিছুটা খাবারের সমস্যা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল খাবার সংকটের ব্যাপারে। তিনি বলেছেন এখন পর্যন্ত তেমন কোনো ত্রাণ সহায়তা দেওয়া যাবে না, কারণ তারা ত্রাণ নিয়ে এটা যাবে কই, তারা যেহেতু এখন আশ্রয় কেন্দ্রে আছে সে কারণে আপাতত ত্রাণ দেওয়া হচ্ছে না। তারা যদি আশ্রয় কেন্দ্রে খেতে পারে সে বিষয়টি তারা নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করছে, অর্থাৎ যাতে তারা ত্রাণ এখন আপাতত দিবে না, কারণ যারা ত্রাণ প্রত্যাশী বা যাদেরকে ত্রাণ দেওয়া প্রয়োজন তারা কিন্তু সবাই আশ্রয় কেন্দ্রে, কারণ তারা বসতবাড়িতে ফিরে যেতে পারছে না বৃষ্টির কারণে বা বসতবাড়ি ভেঙে যাওয়ার কারণে। যদি তাদেরকে ত্রাণ দেওয়া হয় সে ত্রাণ তারা কোথায় রাখবে সেটা একটি প্রশ্নবোধক চিহ্ন। সে প্রশ্নের প্রেক্ষিতে গিয়ে তারা আপাতত ত্রাণ দেওয়া বন্ধ রেখে আপাতত তারা চেষ্টা করছে যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা ভালোভাবে থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে সে বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। তো বলা চলে যে একটু চরম দুর্বিষহ একটি জীবন এখন রাঙামাটিতে। গতকাল রাতে বিদ্যুৎ এসেছে কিন্তু আরো যে সংকটগুলো রয়েছে যে একটি গাদাগাদি করে থাকা, বিশেষ করে আপনারা জানেন রাঙামাটিতে মূলত সরকারি যেসব অফিস রয়েছে সে অফিসগুলিকে মূলত আশ্রয় কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে, যে যেখানে আশ্রয় নিচ্ছে সেটাই এখন আশ্রয় কেন্দ্র। আমরা দেখেছি এখানকার বাংলাদেশ টেলিভিশনের রাঙ্গামাটি কেন্দ্র, বেতারের রাঙ্গামাটি কেন্দ্র, বিএডিসি ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এই সবগুলি কিন্তু সরকারি কার্যালয়গুলিকে মূলত এখানে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে মানুষজন থাকতে হচ্ছে। প্রায় 2500-এর বেশি মানুষ এখন রয়েছে 17টি আশ্রয় কেন্দ্রে। তো সবিক এখন পর্যন্ত আমার কাছে ছিল দুর্যোগ ও দুর্ভোগ কবলিত রাঙ্গামাটি থেকে সর্বশেষ। রাঙামাটিতে পাহাড় ধসের পর সেখানকার মানুষের দুঃখ দুর্দশার কথা এবং সেখানকার উদ্ধার তৎপরতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। পাহাড় ধস আর একটানা ভারী বর্ষণের পর চরম বিপর্যয়ের মুখে পড়েছে রাঙামাটিবাসী। পার্বত্য এ জেলায় পানি ও বিদ্যুৎ ছিল না 3 দিন, আর সারা দেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ঘাটতি দেখা দিয়েছে পণ্য ও জ্বালানি তেল সরবরাহে। এতে দাম প্রায় দ্বিগুণ হয়েছে জ্বালানি তেল এবং কাঁচা বাজারের প্রতিটি পণ্যের। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভয়াবহ পাহাড় ধসের ধকল কাটিয়ে উঠতে পারছে না পার্বত্য রাঙ্গামাটিবাসী। নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এখানকার বাসিন্দাদের। রোববার মধ্যরাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিদ্যুৎ ও পানি সরবরাহবিহীন ছিল পুরো জেলা। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ক্ষতিগ্রস্ত একাধিক পয়েন্ট পুরোপুরি সংস্কার হয়নি। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কোনো পণ্য বোঝাই পরিবহন এই জেলায় ঢুকতে পারছে না। এতে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ায় সবকিছুরই দাম এখন আকাশ ছোঁয়া। বিশেষ করে কাঁচা বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এক লাফে আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে 70 টাকা কেজি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাঙ্গামাটির প্রধান দুবাজার বনরূপা এবং রিজার্ভ বাজার অনেকটা ক্রেতা শূন্য। পটল মনে করেন 30 টাকা, এখন 40 টাকা বিক্রি করতেছি। আর কাঁকরোল ছিল আগে 30 টাকা, এখন 40 টাকা 50 টাকা এরকম বিক্রি করতেছি। যেটা আগে হয়তো 30 টাকা ছিল এখন ওটা 60 টাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না এবং জিনিসপত্রের দাম প্রচুর, তাও পাওয়া যাচ্ছে না। জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে এখানকার 4টি পেট্রোল পাম্প। বন্ধ করার আগে এসব পেট্রোল পাম্পে 2 থেকে 3 গুণ দামে বিক্রি করা হয় পেট্রোল, অকটেন এবং ডিজেল। 90 টাকার 1 লিটার অকটেনের দাম 250 টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। তবে একটি পাম্প খোলা থাকলেও সেখানে ক্রেতাদের দীর্ঘ লাইন। আমরা তেলের এখন গাড়ি চালাতে পারছি না, এখন তেলের এখানে খুব কষ্ট। 2 ঘন্টার এখান থেকে দাঁড়িয়ে আছে, তারপরে এরা দিচ্ছে না, তেল দিচ্ছে না। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক পুরোদমে চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না প্রশাসন। কেন্দ্রের সাথে সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন, এগুলো ঠিক করার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে রাঙ্গামাটির ভিতরেই। এটা দিয়ে মনে করি যে আমরা সামনের বেশ কিছুদিন আমরা মানুষের খাদ্যের যোগান দিতে পারবো। রাঙ্গামাটি সদর সহ 7টি উপজেলার 100 বেশি স্থানে পাহাড় ধস হয়েছে। এর মধ্যে বড় ধরনের ধস হয়েছে অন্তত 15টি পয়েন্টে। ভয়াবহ এই পাহাড় ধসে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।
বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর কিছু সুযোগ সন্ধানের আবির্ভাব ঘটে। নানা কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অজুহাত খুঁজতে থাকে তারা। রাঙ্গামাটিতে পাহাড় ধসের পর তার ব্যতিক্রম হলো না। সরবরাহ ঘাটতি দেখিয়ে বাড়িয়ে দেওয়া হলো জ্বালানি তেল সহ সব কিছুর দাম। এক্ষেত্রে দাম সহনশীলতা রাখার জন্য সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজারে বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার। অসচ্ছল এসব পরিবারের অভিযোগ, তাদের পুনর্বাসনে তেমন কোনো উদ্যোগই নেয়নি জেলা প্রশাসন। ফলে প্রতি বছরই পাহাড় ধসে বাড়ছে প্রাণহানির সংখ্যা। লোক দেখানো তৎপরতা নয়, ঝুঁকিতে থাকা এসব মানুষকে পুনর্বাসনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জেলা প্রশাসন বলছে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রায় 2500 কিলোমিটার আয়তনের কক্সবাজার জেলার একটি বড় অংশ জুড়েই রয়েছে ছোট বড় কয়েকশো পাহাড়। এসব পাহাড় কেটে বা পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে 2 লাখেরও বেশি মানুষ। প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বাড়লেও সেদিকে কোনো খেয়ালই নেই ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী এসব মানুষের। স্থায়ী ঠিকানার অভাব বা আর্থিক অসচ্ছলতার কারণে বাধ্য হয়ে এসব স্থানে বসবাস করছেন বলে জানান তারা। আমাদের তো কোনো কিনার তৌফিক নাই, সেই জন্য আমরা পাহাড়ের উপরে বসত করতে আসি। ঝড় বৃষ্টি আসলে আমাদের খুবই কষ্ট হয়। ঝুঁকি আমরা এটা মেনে নিতেছি, কিন্তু আমাদের এটা ছাড়া আর কোনো জায়গার থাকার মতো কোনো ব্যবস্থা নাই। সরকার যদি আমাদের একটা জায়গা করে দেয় তাহলে আমরা ওখানে ব্যবস্থা চলে যাব। আমরা দিনমজুরের মানুষ, তাই এখানে পাহাড়ে এখানে থাকি। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে এনে তাদের স্থায়ী পুনর্বাসন জরুরি বলে মনে করেন কক্সবাজার সিভিল সোসাইটির এ নেতা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এই পাহাড়ে বসবাসরত লোকগুলোকে তো আর বঙ্গোপসাগরে ফেলা যাবে না, এদের জন্য একটা আবাসনের ব্যবস্থা করা দরকার। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে কাউকে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর সহ জনপ্রতিনিধি সহ সরকারি কর্মকর্তা সহ কমিটি করে দিয়েছি এবং সেখানে তাদেরকে বলেছি যে কে কে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ আছে তার নাম সহ তাকে নিয়ে কোথায় আমরা তাকে রাখবো দুর্যোগকালীন সময়ে, ঝুঁকিকালীন সময়ে সেটা নির্ধারণ করে পুরোপুরি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং তালিকা তৈরি করে আমরা সেটা নিচ্ছি। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে গত 7 বছরে কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছে 212 জন মানুষ। শহরের কলাতলী, ঘোনারপাড়া, বৈদ্যঘোনা, লাইট হাউস সহ 20টি পাহাড়ে সরাসরি জীবন ঝুঁকিতে আছে হাজার হাজার মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে। কমলাপুর রেল স্টেশনে 25 জুনের আগাম টিকিট কিনতে ভিড়। রাত থেকে অপেক্ষার পর টিকিট পেয়ে অনেকে উচ্ছ্বসিত। এবং মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকটে কাতার প্রবাসীদের ওপর ক্ষতির প্রভাব পড়ার আশঙ্কা নেই। ব্যবসা বাণিজ্য ও অন্যান্য কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে একযোগে কাজ করবে বলে ঐক্যমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও সুইডেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বিনিয়োগ ও উন্নয়নেও পারস্পরিক সহযোগিতা নিয়েই দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় ঢাকা স্টকহোম। সুইডেনে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লাভভেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সুইডেনের পার্লামেন্ট ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। সুইডেন থেকে সফরের বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। সুইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসাবে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লভভেনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক এই আলোচনায় বাংলাদেশ এবং সুইডেন সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একসাথে কাজ করবে বলে ঐক্যমত্যে পৌঁছান। এই আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী প্রযুক্তিগত উন্নয়ন, পরিবেশ দূষণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন আওয়ামী লীগের দেয়া গণসংবর্ধনায় অংশগ্রহণ করেন। সংবর্ধনায় অংশগ্রহণ করে তিনি বলেন, যারা ক্ষমতা এসেছিল তারা তো বাংলাদেশের মানুষের মর্যাদা বৃদ্ধি পাক তারা চায়নি। বিদেশ থেকে সাহায্যের নামে যে টাকা আনবে ওই দরিদ্র মানুষকে দেখিয়ে তারা লুটপাটকে করে নিজেরাই বড় লোক হবে, নিজেরাই বিত্তশালী হবে, নিজেরাই সম্পদশালী হবে।
ব্যাংকে ঋণ খেলাপির কালচার থেকে শুরু করে যত রকমের দুর্নীতির পথ উন্মুক্ত করেছিল এই মিলিটারি ডিক্টেটর জিয়া, এরপর এরশাদ এবং তারপর জিয়ার স্ত্রী খালেদা জিয়া। সংবর্ধনা সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীও বক্তব্য রাখেন। সুইডেনের স্টকহোম থেকে মোহাম্মদ লুৎফুমান বাবু, সময় সংবাদ। রেলের ঈদের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড় টিকিট প্রত্যাশীদের। 26শে জুন সম্ভাব্য ঈদ উল ফিতরকে সামনে রেখে 25শে জুনের টিকিট দেয়া হচ্ছে আজ। ঈদে বাড়ি ফেরা নিশ্চিত করতে এই টিকিট নিতে কেউ এসেছেন সন্ধ্যায়, কেউ বা রাতে, লক্ষ্য স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেয়া। আর কাঙ্ক্ষিত টিকিট পেয়েই যেন দীর্ঘ নির্ঘুম রাত্রির সব কষ্ট ম্লান, উল্লাস যেন বাঁধনহারা। লাইনে যারা প্রথম দিকে দাঁড়িয়েছিলেন পছন্দের টিকিট পাওয়ায়, তাদের ছিল না তেমন একটা অভিযোগ, তবে অনেকেরই ছিল টিকিট না পাওয়ার অভিযোগ। বিশেষ করে এসির টিকিট সরবরাহ কম থাকায় ক্ষোভ জানান অনেকে। তাছাড়া টিকিট বিক্রিতে ধীরগতির অভিযোগও করেন অনেকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও কালোবাজারি রোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল তৎপর। সময় সংবাদে আরও থাকছে। লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় মৌলভীবাজারের একই পরিবারের নিখোঁজ 5 জনের বেঁচে নেই বলে ধারণা। হাসপাতাল ও পুলিশ স্টেশনে প্রিয়জনের সন্ধানে ছুটছেন স্বজনরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া থেকে কালিহাতী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকায় 4 লেনের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়। এই মহাসড়কে লেগেই থাকে দীর্ঘ যানজট। এ অবস্থায় ঈদ সামনে রেখে 4 লেনে উন্নীতকরণের কাজ সাময়িক বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। তবে জেলা পুলিশ বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদে যানজট এড়াতে নানা কর্মসূচি নেওয়া হবে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় রাস্তা বন্ধ করে রেখে মহাসড়কের 4 লেন উন্নীতকরণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। শুধু টাঙ্গাইল নয়, গাজীপুরের ভোগড়া পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কে চলছে 4 লেনের এ কাজ। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্টি ও রাস্তা খুঁড়ে কাজ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তা তো গাড়ি বেশি, রাস্তা যেমন ক্লিয়ার না হবে, যেমন রাস্তার কাজ পরিপূর্ণ হবে, আপনি এরকম যাইতে পারবেন না। রাস্তার মাঝখানে দাঁড়া করাইলে একটা পিছনের দিকে মহিলা মাল সামান্য নামে, বক্সে মাল নামে, ওখানে 2-1 মিনিট লেগে যায়। তার পিছনে গাড়ি দাঁড় করে, তারপরে ডাইনটা গাড়ি আসে, বামটা গাড়ি আসে, সামনের গাড়ি আসতে পারে না, সব ব্লক হয়ে যায়। এই অবস্থায় দুর্ভোগ কমাতে ঈদকে সামনে রেখে 4 লেন উন্নীতকরণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। সরকারের কাছেও একটা অনুরোধ, বর্তমানে ঈদটাই তো ঈদের মধ্যে জানি আপাতত কামটা বন্ধ রাখে। পুলিশের যদি জোরালো ব্যবস্থা হয় তাহলে আরো সম্ভবভাবে যে তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবে। জেলা পুলিশ বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদে যানজট এড়াতে নানা কর্মসূচি নেওয়া হবে। যথাসময়ে আমরা 4 লেনের কাজকে আমরা বন্ধ করে দেব, যেটা যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আমাদের আলাপ আলোচনা করে আমরা সেটা করবো। পুলিশিং যে টহল, সেগুলো ফিক্সড পেট্রোল, বিশেষ করে এই বছর আমরা যেখানে ব্রিজগুলো কমপ্লিট হয়নি, এই সকল স্থানে যানজট হওয়ার আশঙ্কা আছে, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করব। সংশ্লিষ্টরা জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন প্রায় 24,000 যানবাহন চলাচল করে, আর ঈদে এর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 75,000। সময় সংবাদ, টাঙ্গাইল। লঞ্চ বা স্পিড বোটে মাওয়া থেকে কাঁঠালতলী রুটে প্রতিদিনই হাজার হাজার যাত্রী পারাপার হন প্রাণ হাতে নিয়ে। প্রতিটি লঞ্চেই থাকে অতিরিক্ত যাত্রী। স্পিড বোটগুলোতে নেই নিরাপত্তামূলক ব্যবস্থা। তবে বরাবরের মতোই কর্তৃপক্ষ বলছে সতর্ক অবস্থানে থাকার কথা। আর এ অবস্থায় অসহায়ত্ব প্রকাশ পেয়েছে খোদ মন্ত্রীর মুখেই। রাশেদ লিমনের রিপোর্ট। 4 আগস্ট 2014 মুন্সিগঞ্জের মাওয়া কাওড়াকান্দি নৌপথে মাওয়াঘাটের কাছেই ডুবে যায় পিনাক 6। 46 জনের মৃতদেহ উদ্ধার হলেও নিখোঁজ 61 জন। ঈদের ছুটি শেষে ঢাকামুখী অতিরিক্ত যাত্রী পরিবহন আর বৈরী আবহাওয়ায় ছিল এই ট্র্যাজেডির মূল কারণ। তবে মাওয়াঘাটের লঞ্চের এমন দৃশ্য দেখলেই বোঝা যায় পিনাক থেকে তেমন কিছু শিক্ষা নেয়নি এ পথে চলাচলকারী লঞ্চ মালিক আর যাত্রীরা। এখনো এই রুটের প্রতিটি লঞ্চই যাচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করে। তার উপর একদিকে ঈদের মৌসুম, অন্যদিকে জুনের শেষ নাগাদ উজানের ঢলে খরস্রোতা হবে পদ্মা। সরকারি নজরদারি থাকতে হবে যেন তাদেরকে একটা চাপের মধ্যে রাখে,
যে অতিরিক্ত যাত্রী আপনারা বহন করবেন না? ভালো একটা পদক্ষেপ না নিলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত, এটা বড় বিপদ হয়ে যাবে নাহলে। এদিকে এই পথে আরেক আতঙ্কের নাম স্পিডবোট। একটু সময় বাঁচাতে ছুটে চলছে যাত্রীরা। লাইফ জ্যাকেট পরার কথা থাকলেও এসবের কোনো তোয়াক্কাই করছেন না তারা। এখন তো সময় কম হয়, এই জন্য লাইফ জ্যাকেট পরে না। লাইফ জ্যাকেট দেয় না এরা? না, লাইফ জ্যাকেট দেয় না। দেখা গেছে গরমের লিগা যাত্রীরা পরে না, মাথায় দিয়ে রাখে, ওই কারণে যাত্রীরা পরে না। প্রত্যেকটা যাত্রী লাইফ দেখাইছে। যদিও বিআইডব্লিউটিএ বলছে ঈদে নিয়ন্ত্রণে থাকবে পুরো পরিস্থিতি। লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী এবং স্পিডবোটে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবে না বলে লঞ্চ মালিক এবং স্পিডবোটের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা একমত পোষণ করে। আর নৌমন্ত্রী বলছেন প্রভাবশালীদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই মাওয়া কাওড়াকান্দি বাদে আর সব জায়গায় কিন্তু আমরা এই নিয়মটা স্থাপন করতে পেরেছি। এই জায়গায় ওদের সংখ্যাও বেশি, প্রতিদিনই নতুন নতুন নামছে। এগুলো নিয়ন্ত্রণ করার যে আমাদের জনশক্তি, সেই জনশক্তির যথেষ্ট ঘাটতিও আছে। এক্ষেত্রে সাধারণ যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকটে কাতার প্রবাসীদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে বলে জানান ব্যবসায়ী ও কমিউনিটির নেতারা। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে কাতারের সৃষ্ট সংকটের প্রভাব সেখানে বসবাসরত অভিবাসীদের উপর পড়বে না বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিস্থিতি এমন থাকলে খাদ্য সংকটের যে আশঙ্কা করা হচ্ছিল তা আর হবে না বলেও আশাবাদী তারা। চলমান অবস্থা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারে নাই, আমরা খুবই ভালো আছি। আগের চাইতেও এখন ইনশাআল্লাহ ভালো আছি। এগুলো আপনারা করবেন না। কাতারের আমির ঘোষণা দিয়েছে যে যদি এক দুয়ার বন্ধ থাকে 1000 দুয়ার খোলা আছে। কাতারে খাদ্য নিয়ে অনেক সংকট চলছে, এটা পুরা মিথ্যা কথা। কারণ আমি নিজে আলমিরা এবং বিভিন্ন লুলু এবং বিভিন্ন মার্কেটে দেখেছি যে প্রাইস সেম আগের মতোই আছে, খাদ্য কোনো সংকট নেই। কাতারের সার্বিক পরিস্থিতি প্রবাসী ব্যবসায়ীদের উপর কোন রকম ক্ষতিকর প্রভাব ফেলবে না বলে মনে করছেন সেখানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী হিসেবে বলবো, কাতারের সার্বিক পরিস্থিতি খুবই ভালো। এখানে ব্যবসার উপরে কোনো রকম প্রভাব পড়ে না এবং আমরা যে ব্যবসায়ীরা আছে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। চলমান পরিস্থিতিতে প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। প্রতিদিনই ইফতার, দোয়া মাহফিল সহ সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে একত্রিত হচ্ছেন কমিউনিটির সদস্যরা। বাংলাদেশে আমরা যারা আছি আমাদের কোন রকম এ ব্যাপারে কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। এরকম আগেও ছিল, কিছুই হয়নি। আর এই বর্তমান যে প্রক্রিয়া চলতেছে এটা হয়তো ইমিডিয়েট 2-1 দিনের মধ্যে মীমাংসা হয়ে যেতে পারে। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে গত 5ই জুন কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্ররা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এর পরপরই 3,80,000 বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময় সংবাদ, কাতার। লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় মৌলভীবাজারের একই পরিবারের 5 সদস্য নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তাদের কোনো খবর না পাওয়ায় ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছে। পরিবারের বড় ছেলে আব্দুল হাকিম সেদিন বাড়িতে না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান। এখন তার আশা একটাই, পরিবারের সবাইকে ফিরে পাওয়ার। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। আমার আম্মার নামাজ আসলা, আমি হয়েছি যে ফয়লা তাইন হুনছই না। বাদ আরবার আমি কইছি আম্মা আপনি শুনলাই নানি, আমি যে যাইরাম গি তো ফাঁক দিয়া বাদ কইছেন আচ্ছা ঠিক আছে রুফুত, আল্লাহ আল্লাহ তুমি যাও। বুধবার মায়ের থেকে বিদায় নেওয়ার সময় ভাবতেও পারেননি আর কয়েক ঘন্টার মাথায় তার পরিবারের ওপর নেমে আসছে ভয়াবহ দুর্যোগ। লন্ডনের গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে পরিবারের 5 সদস্যের কারো কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন ভাগ্যক্রমে বেঁচে ফেরা পরিবারের একমাত্র সদস্য আব্দুল হাকিম। পরিবারের কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা তার। জুলাইয়ের 29 তারিখ ছোট বোন হুসনা বেগমের বিয়ের দিন নির্ধারণ করা ছিল। সব প্রস্তুতি নেওয়ার মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্তম্ভিত পুরো পরিবার। শেষমেশ আমার লগে 3:08 মিনিটও রাত হলো মাত হইছে যে ভাইয়া আমার মাফ করিয়া দিও, যদি কিছু ভুল করিয়া থাকি, কিছু যদি তোমার হয় তো মাফ করিয়া দিও। আমরা তো বাঁচতাম না, বিল্ডিং গাছটা জ্বলি যার আমরা বাড়াইতে পারতাম না।
ও শেষমেশ আমার বোনের লগে ও যে মাত হয়েছিল আর এর বাদে আমার মাত হয়েছে না। মধ্যরাতে আগুন ছড়িয়ে পড়ার মুহূর্তে বাঁচার আকুতি নিয়ে হুসনা ফোন করেছিলেন চাচাতো ভাই রহিম মিয়াকে। রহিম মিয়া সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ভবনটির একাংশ দাউ দাউ করে জ্বলছে। পুলিশ চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখলেও ভেতরের কোনো খবর জানাতে পারেনি। উঁচু ভবন হওয়ায় ফায়ার সার্ভিসের পক্ষেও সবাইকে বের করে আনা সম্ভব হয়নি। লাস্ট ওয়ার্ড এইগুলোই আমাকে বলছে কে ভাই সাহেব আমাদের সময় আটকে গেছে, আগুন ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেছে, আমরা আর বাঁচার সম্ভাবনা নাই। এর 10-15 মিনিট পরে আমি ফোন করছি, ফোনে রিং হয় কিন্তু ফোন ধরে না। এর 10 মিনিট পরে আর ফোনগুলা রিংও হয় না, ওই ভয়েস মেইলে চলে যায়। এখনো হাসপাতাল ও পুলিশ স্টেশনে প্রিয়জনের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন পুরো পরিবার, কিন্তু এখন পর্যন্ত কারো খবর পাওয়া যায়নি। 24 তলা গ্রিনফিল্ড টাওয়ারে 17 তলায় বাস করতেন এই পরিবার। নিখোঁজরা হলেন কামরু মিয়া, রাবেয়া বেগম, হুসনা বেগম, আব্দুল হামিদ, আব্দুল হানিফ। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত 2, আহত বেশ কয়েকজন। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় আজ আরও একজনের লাশ উদ্ধার। চরম বিপর্যয়ে এলাকাবাসী। নিত্যপণ্য ও জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, বাড়ছে পণ্যের দাম। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার। পুনর্বাসনের উদ্যোগ না নেয়ার অভিযোগ। জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ঐক্যমত্য। প্রবাসীদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়। এবং 4 লেনের কাজ আর খানাখন্দের কারণে যানজট লেগেই থাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা, কাজ সাময়িক বন্ধ রাখার দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।